হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা পরিবারে সবাইকে স্বাগত জানাই। আজকে প্রধানত আমরা আলোচনা করব মার্কো পোলো সম্পর্কে। ইতালির একজন বিখ্যাত বণিক, একজন বিখ্যাত লেখক, যাকে কি বলা হচ্ছে আধুনিক যে ভূগোল রয়েছে তার মহান পিতা বলা হচ্ছে, বা মধ্যযুগের যে সমস্ত পর্যটক ছিলেন সেই মধ্যযুগের পর্যটকদের রাজা বলা হচ্ছে আমাদের কাকে, মার্কো পোলোকে। এই মার্কো পোলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। এই মার্কো পোলো সম্পর্কে আমরা প্রথমত গল্পের আকারে বুঝে নেওয়ার পরে আমরা কি করব, বিভিন্ন সাল অনুযায়ী তার যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে মার্কো পোলো কে ছিলেন? ইতালির ভেনিস শহরে জন্মগ্রহণকারী একজন বণিক ছিলেন। তার বাবার নাম ছিল নিকোলো পোলো এবং কাকার নাম ছিল মাফেও পোলো। তার মায়ের নাম কি ছিল? নিকোল আনা দে ফুসে। একটা বণিক পরিবারে জন্মগ্রহণ করেছে মার্কো পোলো। যখন তার মায়ের পেটে আছে সেই অবস্থাতে তার বাবা এবং তার কাকা বাণিজ্য করতে চলে গেছে। কোথায় বাণিজ্য করতে গিয়েছে তারা তখন? কনস্ট্যান্টিনোপল। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে মধ্যযুগের একটা বিখ্যাত শহর কনস্ট্যান্টিনোপল। সেই কনস্ট্যান্টিনোপলে দীর্ঘদিন যাবত আমাদের নিকোলো পোলো এবং মাফেলো পোলো কি করেছে, বসতি স্থাপন করেছে এবং সেখানে বাণিজ্য করছে অনেকদিন ধরে। অনেক সম্পদশালী সেখানে হয়ে গেছে। এমতো অবস্থায় কনস্ট্যান্টিনোপল তোমরা ক্লাস 11-এ পড়েছো, সেখানে জেনেছো সেখানে বিভিন্ন রাজ পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, বিশেষ করে ধর্মের জন্য যুদ্ধ চলছে। সেমতো অবস্থায় দেখছে যে ওখানকার রাজনৈতিক অবস্থা খুব খারাপ। তখন নিকোলো পোলো আর মাফেলো পোলো কোথায় চলে গেল? কনস্ট্যান্টিনোপলের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে সব জহরত কিনলো। অত্যন্ত মূল্যবান, তোমরা নিশ্চয়ই শুনেছো হিরে জহরতের কথা আমরা বলে থাকি। সেই জহরত কিনে নিয়ে সেগুলো নিয়ে বাণিজ্য করতে চলে গেল এশিয়ায়। কোথায় গিয়েছে? এশিয়ায়। এশিয়ায় তারা যেখানে পৌঁছালো সেখানকার একজন শাসক ছিলেন, তার নাম হচ্ছে কুবলাই খাঁ। কি বললাম? কুবলাই খাঁ। এই কুবলাই খাঁয়ের দরবারে তারা পৌঁছেছে বাণিজ্য করতে করতে গিয়ে। সেখানে ভালো রকম অভ্যর্থনা পেয়েছে। কুবলাই খাঁয়ের সঙ্গে তাদের ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এই কুবলাই খাঁ কে ছিলেন? তিনি ছিলেন আমাদের চেঙ্গিস খাঁ। চেঙ্গিস খানের গল্প নিশ্চয়ই আমার কাছে যারা অফলাইন পড়ো বহুবার আমি তোমাদের বলেছি। চেঙ্গিস খানের ছোটবেলার নাম ছিল তেমুচিন। চেঙ্গিস খানে কিন্তু একটা বিশাল বড় গল্প রয়েছে। পরবর্তী কোনো একটা ভিডিওতে চেঙ্গিস খান সম্পর্কে আলোচনা করবো, বা আমাদের ইউটিউবে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন চেঙ্গিস খান সম্পর্কে ভিডিও করা আছে, বাংলাতে, হিন্দিতে, ইংলিশে, তোমরা চাইলে দেখে নেবে। তো সেই চেঙ্গিস খানের একটা বংশধর হচ্ছে কে? কুবলাই খান। তার রাজত্বে পৌঁছেছে, তার রাজ দরবারে পৌঁছেছে কারা? নিকোলো পোলো আর হচ্ছে আমাদের মাফেও পোলো। তারা ওখানে বাণিজ্য করেছে অনেকদিন। করার পর সেখান থেকে নিকোলো পোলো আর হচ্ছে মাফেও পোলো ফিরে এসেছে, আবার ভেনিসে ফিরে গেছে। ভেনিসে ফিরে গিয়েছে যখন, তখন কিন্তু তার ছেলে, মানে সে যখন বাণিজ্য করতে চলে গেছে তখন তার স্ত্রীর পেটে তার ছেলে ছিল। সেই ছেলে বড় হয়েছে, তখন তার বয়স কত? 15 বছর। এর মাঝখানে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। আমাদের নিকোলো পোলোর স্ত্রী অর্থাৎ আমাদের মার্কো পোলোর মা, তখন যার 5 বছর বয়স তখন কিন্তু মারা গেছে। মার্কো পোলো তার কাকা বা অন্যান্য যে সমস্ত কাকিমা রয়েছে তাদের কাছে মানুষ হয়েছে। ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি অত্যন্ত আগ্রহ। আর সে পৃথিবীর প্রতি একটা সবসময় যেন তার একটা অন্যরকমের টান রয়েছে, ঘুরে বেড়ানোর একটা টান, পুরো পৃথিবী ভ্রমণ করার একটা ইচ্ছা, অদম্য ইচ্ছা তার মধ্যে ছোটবেলা থেকে রয়েছে। সম্ভবত এটা তার জিনগত ভাবে পাওয়া একটা বৈশিষ্ট্য বলবো। কারণ তার বাবা কাকা সবাই তো বণিক, তার বলা হয়ে থাকে তার পূর্বপুরুষ যারা ছিলেন বেশিরভাগ যিনি বণিক ছিলেন। তো সেই একটা রক্ত তার মধ্যে চলছে, তার ধমনীর মধ্যে, তাই না? তো সেখান থেকে সে বড় হয়েছে। তার বাবা ফিরে এসেছে। আসার পরে বাবার সঙ্গে 17 বছর বয়সে সে এবার যাত্রা করেছে পৃথিবী ঘুরবে। বাবার সঙ্গে বাণিজ্য করতে করতে সে পৌঁছালো আবার কুবলাই খানের দরবারে গিয়ে পৌঁছালো। তিনজন এবারে গেল, নিকোলো পোলো গেল, মাফেও পোলো গেল, আর গেল কি আমাদের মার্কো পোলো গেল। তিনজন মিলে কুবলাই খানের রাজপ্রাসাদে পৌঁছেছে, রাজ দরবারে পৌঁছেছে। এই যে রাস্তায় যে সময়টা গিয়েছে, প্রায় বলা হয়ে থাকে 3 বছর 4 বছর মতো রাস্তায় তারা ছিল। সেই সময়ে তারা কিন্তু এই মার্কো পোলো অনেকগুলো ভাষা শিখেছে, বিভিন্ন ভাষা শিখেছে। তৎকালীন যে সমস্ত উচ্চ ভাষা যেগুলো বেশিরভাগ পৃথিবীর ব্যবহার করা হতো সেই সমস্ত ভাষাগুলো আমাদের মার্কো পোলো শিখে গেছে। তার মধ্যে সবসময় বললাম শেখার একটা অদম্য ইচ্ছা রয়েছে। তো শিখে কুবলাই রাজ দরবারে যখন পৌঁছালো, অভ্যর্থনা জানানো হলো। এখানে আরেকটা ছোট্ট গল্প রয়েছে। বলা হয়ে থাকে কুবলাই খান ওই তিনজনকে আবার ইউরোপের পোপের কাছে পাঠিয়েছিল। কেন পাঠিয়েছে? সুপারিশ নিয়ে পাঠিয়েছে, বা নিজের কিছু বার্তা তাদের দিয়ে পাঠিয়েছে, তাদের দূত হিসেবে পাঠিয়েছে। সেখানে তারা প্রথম বলেছে যে পোপের ওখান থেকে দুজন আসবে কুবলাই খানের দরবারে এই খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য, আর ফেরার সময় তারা জেরুজালেম থেকে পবিত্র জল নিয়ে আসবে। জেরুজালেমটা কি? যীশু খ্রিস্টের জন্মস্থান। সেখান থেকে জল নিয়ে আসবে। এটা আমাদের কুবলাই খানের আবদার ছিল তিনজন বণিকের কাছে। তো তারা যথারীতি গিয়েছিল, গিয়ে আবার ফেরার পথে জেরুজালেম থেকে জল এনেছে। আনার ফলে আমাদের কুবলাই খাঁ খুব খুশি হয়েছে, তার যে কথা তারা রেখেছে বণিকরা।
সেই জন্য মার্কো পোলো কুবলাই খানের খুব প্রিয় পাত্র হয়ে উঠলো। কুবলাই খানের রাজ দরবারে প্রায় 17 বছর তিনি ছিলেন। কুবলাই খান তাকে একটা বিশাল বড় অধিকারিকের পদ দিয়েছিলেন। বিভিন্ন ঐতিহাসিকের বর্ণনা থেকে আমরা জানতে পারছি যে মন্ত্রিত্বের পদ দিয়েছিলেন, মন্ত্রী হিসেবে কাজ করেছে। তারপর একটা বড় প্রদেশ দান করেছে। কুবলাই খানের যে রাজ্য সেটাকে কি বলে, কাথায় বলা হয়। বাংলায় লিখলে কয়াকার থয়াকার অন্ত্যেষ্ঠ, ইংরেজিতে লিখলে CATHAY। এই কাথায় তারা পৌঁছেছিল, কাথায় তার রাজ্য ছিল। সেই কাথায় একটা বড় প্রদেশ কিন্তু মার্কো পোলোকে দেওয়া হয়েছিল। মার্কো পোলো যেটা শাসন করতেন বা শাসনকর্তা হিসেবে ছিলেন, তার রাজত্ব বলা চলে সেইটুকু অংশ সে আর কি দেখাশোনা করত। তো মার্কো পোলো 17 বছর থাকার ফলে কুবলাই খানের থেকে এবার ও বাড়ির জন্য মন কেমন করছে, বাড়ি ফিরতে চাইছে। তার বাড়ি কোথায়? ইতালির ভেনিসে ফিরতে চাইছে। তো মার্কো পোলো যথারীতি কুবলাই খানকে অনেক বলে কয়ে রাজি করিয়েছে, অনেক দিনের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক। আর মার্কো পোলো যে এত জ্ঞানী, বিভিন্ন ভাষায় পারদর্শী, কুবলাই খানের অত্যন্ত প্রিয় একজন পাত্র ছিলেন। কুবলাই খান তো প্রথমে ছাড়তে চাইছিলেন না, পরবর্তীতে ছেলে দিলেন। দিলে আমাদের মার্কো পোলো কি হলো, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। যেতে যেতে যখন ফিরছে, ফেরার পথে আমাদের ভারতবর্ষের উপকূলে এসে পৌঁছেছে। সিংহল, বর্তমান যে শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই সমস্ত অঞ্চলে উনি প্রথম এলেন। আসার পর এখানকার অধিবাসীদের সঙ্গে দেখা হলো। সেখানকার মার্কো পোলোর বর্ণনা থেকে আমরা জানতে পারছি যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে প্রথম তখনকার মানুষজন পোশাক আশাক পরতো না, তখন তারা পোশাকের ব্যবহার শেখেনি বা পোশাক তৈরি করতেও শেখেনি। তারা উলঙ্গ অবস্থায় থাকতো, গাছের পাতা, ছাল বাকর এইসব নিয়ে মোটামুটি শরীর ঢেকে রাখতো। ধান, গম, জোয়ার এই ধরনের নিম্নমানের কিছু শাকসবজি চাষ করে তারা নিজেদের জীবনযাপন করত। ওখান থেকে ধীরে ধীরে করমণ্ডল উপকূলে এসেছে। দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু তিনি ছিলেন। এই সময় তিনি বিভিন্ন রাজার বর্ণনা করেছেন। সেই রাজাগুলোর বর্ণনার মধ্যে একটা রানীর ক্ষেত্রে অনেক বেশি ইমপ্রেস হয়েছিলেন তিনি। ইমপ্রেস বলতে অনেক একটা রানীর রাজকার্য তার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তার নাম হচ্ছে রুদ্রমা দেবী। কি বললাম? রুদ্রমা দেবী। বাহুবলী সিনেমা তোমরা সবাই দেখেছো, সেখানে অনুষ্কা শেট্টি নায়িকা হিসেবে আছে, তোমরা নিশ্চয়ই চেনো। আর বাহুবলীর অপোজিট যে ক্যারেক্টার, ভাল্লাল দেবের ক্যারেক্টার, সেটা কি করেছিল? রানা দুর্গাবতী বা দাগ্গুবতী, ওদের যে নামটা আছে। তো সেই রানা আর অনুষ্কা শেট্টির একটা বিখ্যাত সিনেমা আছে রুদ্রমা দেবী, সেখানে অল্লু অর্জুনও কিন্তু আছে। ওই সিনেমাটা চাইলে তোমরা দেখতে পারো, রুদ্রমা দেবী সম্পর্কে বিস্তারিত ওখানে জানতে পারবে। আমাদের এই যে মার্কো পোলোর বর্ণনা থেকে আমরা জানতে পারি দক্ষিণ ভারতে অনেক রাজা তো শাসন করতো, কিন্তু তার মধ্যে রুদ্রমা দেবী একজন রানী হিসাবে প্রজাদের একদম খুব কাছের ছিলেন, খুব ভালোভাবে তিনি শাসন করতেন। মার্কো পোলো এটা দেখে তার খুব ভালো লেগেছিল। তো মার্কো পোলো ভারতবর্ষে কিছুদিন কাটালেন, ভারতের এই বিভিন্ন উপকূলে। সেখান থেকে কাটানোর পর আবার তিনি ফিরে যাচ্ছেন। যেতে যেতে কি হয়েছে, একটা যুদ্ধে তিনি জড়িয়ে পড়েছেন। মার্কো পোলো কি বললাম, একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে। সেই যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে মার্কো পোলোর কারাবাস হয়েছে। মার্কো পোলোর কি হয়েছে তাহলে? কারাবাস। সেখানে মার্কো পোলো তিনি তাহলে জেনোয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছেন, কারাগারে আছেন। সেই সময় হচ্ছে রাস্তিচেল্লো দা পিসা নামে একজন বিখ্যাত মানুষের সঙ্গে তার দেখা হয়েছে। তো সেও কারাগারে ছিল বন্দী হিসাবে। মার্কো পোলোর সঙ্গে তার কথোপকথন হয়েছে। মার্কো পোলো তখন তার ওই যে যখন থেকে সে গেল কুবলায়ের রাজদরবারে, সেখান থেকে যাত্রা যে শুরু করেছিল, সেখান থেকে শুরু করে আর তৎকালীন সময় পর্যন্ত তার পুরো ভ্রমণ বৃত্তান্তটা আমাদের রাস্তিচেল্লো দা পিসাকে জানালো। রাস্তিচেল্লো দা পিসা ওই বৃত্তান্তটা শুনে লিপিবদ্ধ করে ফেললেন, লিখে ফেললেন। আর বিখ্যাত ভ্রমণ বৃত্তান্ত বেরিয়ে এলো, যেটা হচ্ছে আমাদের মার্কো পোলোর একটা বই। তার ইংরেজি নাম হচ্ছে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। অ্যাকচুয়াল তার প্রকৃত নাম যেটা ছিল সেটা হচ্ছে কি, লিভরে দেশ মেলভেলিস দা মুন্দে, এটা হচ্ছে তার আসল নাম। এই যে বইটা, সেটা পরবর্তীকালে প্রিন্স তোমাদের হেনরি থেকে শুরু করে কলম্বাস, ভাস্কো ডা গামা, এই বইটা পড়ে কিন্তু তারা প্রাচ্য দেশগুলো আবিষ্কারের বা প্রাচ্য দেশ ভ্রমণের জন্য তারা উদ্গ্রীব হয়ে উঠলেন, বা এই বইটাকে প্রধানত ভিত্তি করে তারা কিন্তু এই সমস্ত জায়গায় এসেছিলেন। এই জন্য আমাদের মার্কো পোলোকে কি বলা হচ্ছে? আধুনিক ভূগোলের মহান পিতা। যাই হোক, তো মার্কো পোলো ভ্রমণ বৃত্তান্তটা জানালো। তারপর ওই যে মার্কো পোলো ভ্রমণ বৃত্তান্ত লিপিবদ্ধ হলো। ওখান থেকে এবার উনি 3 বছর কারাবাস করার পর নিজের দেশে ফিরে গেলেন। নিজের দেশে দীর্ঘদিন যাবৎ থাকার পরে তার মৃত্যু হলো 1324 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। এই হচ্ছে মার্কো পোলোর মোটামুটি গল্পের আকারে জীবন বৃত্তান্ত আমরা বললাম। এইবার কোন কোন সালে উল্লেখযোগ্য কি হয়েছে সেগুলো আমরা বোর্ডে লিখেছি, তোমাদের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব, যাতে বিশেষ করে আমাদের ক্লাস 12-এ যারা রয়েছে 3rd সেমিস্টারে, তাদের অত্যন্ত কাজে লাগে বিষয়টা। দেখো, আমরা প্রথমে এখানে পিতামাতার নামগুলো উল্লেখ করেছি। তার পিতার নাম নিকোলো পোলো, মাতা হচ্ছে নিকোলো আনা দে ফুসে, কাকা হচ্ছে মাফেও পোলো। মার্কো পোলোর উপাধি কি কি ছিল? মধ্যযুগের পর্যটকদের রাজা আর আধুনিক ভূগোলের মহান পিতা। মার্কো পোলোর জন্ম মৃত্যু আমরা দেখানোর চেষ্টা করেছি। জন্ম মৃত্যু হচ্ছে 1254 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর, মৃত্যু হয়েছে 1324 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। তার মায়ের মৃত্যু হয়েছে তার 5 বছর বয়সে, বলেছিলাম 1259 সালে। তার বাবা কিন্তু অ্যাকচুয়ালি
প্রায় মনে করো 1260-এর দিকে, তখনও এতে ছিল, আমাদের কনস্ট্যান্টিনোপলে ছিল। ওখান থেকে চীনে চলে গেল, চীনে কিছু বছর থাকার পর 1269 সালে তার বাবা এবং কাকা ফিরে এসেছে। তখন মার্কো পোলোর বয়স কত বছর? 15 বছর। সবগুলো তখন হিসেব করে দেখে নিতে পারো। সেখান থেকে তারপরে 2 বছর পরে তার বাবা কাকার সঙ্গে আবারও যাত্রা শুরু করেছে কুবলাই খানের রাজপ্রাসাদের উদ্দেশ্যে বা রাজ দরবারের উদ্দেশ্যে। 75 সালে গিয়ে পৌঁছেছে কাথায়, যেটা হচ্ছে কুবলাই খানের রাজ্য, বর্তমান সেটার নাম হচ্ছে চীন। আচ্ছা, 1292 সালে 17 বছর তো ভেনিসে ছিল, সরি মানে তোমার কাথায় ছিল, থাকার পর 1292 সালে আবার ভেনিসে ফেরার জন্য যাত্রা শুরু করেছে। করতে করতে কোথায় এসে পৌঁছেছে? সিংহলে পৌঁছেছে, বললাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে পৌঁছেছে। আর তারপরে কি করেছে? ওখান থেকে ভারতে কিছুদিন থাকার পর ফিরে যাচ্ছে। আবার কবে ফিরে যাচ্ছে? 96 সালে ফিরে যাচ্ছে। যাওয়ার ফলে হচ্ছে কারাগারে ছিলেন 96, 97, 98, 3 বছর। কার সঙ্গে ছিল? রাস্তি চেল্লো দা পিসার সঙ্গে। সেখানে তার ভ্রমণ বৃত্তান্ত লেখা হলো, যেটার নাম বলেছি লিভরে দেশ মেরভেলিস দে মুন্দে। ঠিক আছে, দু মুন্দে বা দে মুন্দে, এটা ছিল তার বিখ্যাত ভ্রমণ বৃত্তান্ত। এইবার এখানে সে কোন কোন রাজার কথা বলেছে আমরা জেনেছি, বিভিন্ন পাণ্ড্য রাজাদের কথা আমাদের বলেছেন। তাছাড়াও তিনি যার কথা বেশি করে উল্লেখ করেছেন তিনি হলেন রুদ্রমা দেবীর সম্পর্কে বলেছেন। এইবার এখানে যাওয়ার পথে উনি সিংহলে পৌঁছালেন। সিংহলে পৌঁছালে সেখানে ভারতের যে পাণ্ড্য রাজা তাদের রাজত্ব ওখানে ছিল। তারপরে উনি পৌঁছেছেন গোড়ায় করমণ্ডল উপকূলে পৌঁছেছেন। করমণ্ডল উপকূলে পৌঁছানোর পরে সেখানে উনি দেখেছেন যে ওখানে মুক্তো খোঁজা হতো, মুক্তো, সমুদ্রের তলা থেকে মুক্তো খোঁজা হতো। এই মুক্তো সম্পর্কে একটা ছোট গল্প আমি বলে দিই এখানে। আমাদের মার্কো পোলোর বিবরণী থেকে আমরা জানছি যে নৌকো করে বণিকরা মুক্তো খুঁজতে যেত, বা বিভিন্ন লোকজন মাঝিরা বা যারা মুক্তো খোঁজে তারা যেত। যাওয়ার সময় বড় বড় সার্ক আসতো সমুদ্রে, আক্রমণ করতে পারতো, হাঙররা আক্রমণ করতে পারতো। মার্কো পোলো বর্ণনাতে জানলাম যে প্রাচীন ভারতীয় যারা ঋষি রয়েছেন বা কিছু কিছু মুনি ঋষি রয়েছেন, যারা ওই সমুদ্রে যেতেন ওই মুক্তো খোঁজার লোকেদের সঙ্গে, তাদের সঙ্গে গিয়ে তারা নৌকোর ওপর বসে বড় বড় মানে উচ্চ স্বরে কি করতো? মন্ত্র উচ্চারণ করতো। আর সেই মন্ত্র শুনে সমস্ত সার্করা দূরে সরে যেত। তখন ওই মাঝিরা সমুদ্রে ঝাঁপ দিয়ে নিচে নেমে সেখান থেকে মুক্তো সংগ্রহ করতো। যতক্ষণ মন্ত্র পড়তো ততক্ষণ কোনো শার্ক নাকি ধারে বারে আসতো না, মার্কো পোলোর বিবরণী থেকে আমরা জানতে পারছি। তো আবার সেই মুক্তো নিয়ে উপরে আসতো এবং সেই আমাদের যারা ঋষি রয়েছেন তাদেরকে কিন্তু 4/1 মুক্তো তারা দিত। এভাবে বিভিন্ন মুক্তো তোলা হতো। সিংহলে যখন পৌঁছেছেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছেছেন, সেখান থেকে আমরা পদ্মরাগ মণির কথা আমরা জানতে পেরেছি। এবার ভারতের রাজ্যগুলোতে যখন তিনি আসছেন, তিনি দেখছেন রাজাদের এত যে ঐশ্বর্য, রাজা রাজা পোশাক পরে রয়েছে, তাদের সোনা দানা হিরে মতি সব ভর্তি হয়ে রয়েছে। এটা থেকে মার্কো পোলো একটা কমেন্ট করলো। কি কমেন্ট করলো? যে ভারতের রাজাদের গায়ে যা পোশাক, মনে হচ্ছে পুরো রাজ্যের সম্পত্তি যেন রাজার গায়ে লাগানো রয়েছে। মানে কত ঐশ্বর্য ছিল রাজপ্রাসাদে বা রাজার পোশাক আশাকে। সেটা থেকে মার্কো পোলোর এই উক্তি। এই সময় তিনি জানালেন যে আমাদের ভারতের যে করমণ্ডল উপকূল, সেখানকার লোকজনরা প্রধানত ধুতি পরতো, আর তারা দুবার করে স্নান করতো দিনে। স্নান করার পর খেতে যেত। কোনো খাবারের যে বাটি বাসন বা অন্যান্য যেগুলো রয়েছে আমাদের, সেগুলো তারা মুখে ঠেকিয়ে কখনো খেত না, নিচে থেকে হাত দিয়ে খেত। এত সুন্দর যে ভারতীয় সভ্যতা সম্পর্কে তিনি বলেছেন। যদিও এখানে তিনি উল্লেখ করেছিলেন সতীদাহ প্রথা সম্পর্কে, বলতে যে সতী হবে, সতীদাহ প্রথায় যারা যেত তার একটা আলাদা সম্মান ছিল সমাজে। এরপর তিনি পৌঁছালেন ওখান থেকে মুথফলি, বর্তমানে যেটা রয়েছে আমাদের মুসলিপত্তনম, সেখানে। সেখান থেকে পর্যায়ক্রমে পৌঁছালেন কায়ল বলে একটা অঞ্চল ছিল সেখানে। তারপরে বলছিল কৈলম, বর্তমান যেটা কুইলন বন্দর সেটা কৈলম বন্দর। ওখানে গিয়ে উনি প্রধানত দেখতে পেলেন যে ওখানে বিভিন্ন নীল চাষ সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। ওইখান থেকে তিনি শেষে গেলেন গুজরাটে। গুজরাটে বিভিন্ন পশমের চাদর থেকে শুরু করে সুতো, কাপড়, এই সমস্ত বিষয়গুলো মার্কো পোলো লক্ষ্য করেছেন। মার্কো পোলো তারপর তো সেখান থেকে ভারত থেকে চলে গেলেন। যাওয়ার পথে আমরা বললাম যে উনি হচ্ছে কি হয়েছে, যাওয়ার পথে উনি জেনোয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। যাওয়ার পরে কোথায় ছিলেন? কারাগারে মার্কো পোলো কিন্তু ছিলেন। সেখানে তার বিখ্যাত ভ্রমণ বৃত্তান্ত লেখা হলো। ক্লাস 12-এর জন্য মোটামুটি এইটুকু পড়লে তোমাদের হয়ে যাবে। এছাড়াও মার্কো পোলো সম্পর্কে নেটফ্লিক্সে কিন্তু একটা বিখ্যাত সিরিজ রয়েছে, ওয়েব সিরিজ। তোমরা চাইলে সেটা দেখতে পারো। মার্কো পোলোর জীবনী খুব ভালোভাবে জানবে, কুবলাই খান সম্পর্কে জানবে, মার্কো পোলো যে আমাদের চীনে ছিলেন বা কাথায় দীর্ঘদিন ছিলেন সেই সম্পর্কে জানতে পারবে, ভারতের যে উপদ্বীপে এসে পৌঁছেছে সেগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু জানতে পারবে। আর রুদ্রমা দেবী সিনেমাটা তোমরা চাইলে দেখে নিতে পারো। পরের ডেটে আমরা আলোচনা করব ইবন বতুতা সম্পর্কে, যিনি মরক্কো থেকে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর এরকম ভিডিও পাওয়ার জন্য, বিশেষ করে ক্লাস 12-এর, ক্লাস 11-এর ক্লাসেস গুলো পাওয়ার জন্য, বিশেষ করে আর্টস বিষয়ের, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে। আর আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে উপলব্ধ রয়েছি, যেখানে আমরা বিভিন্ন এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করিয়ে থাকি। চাইলে তোমরা সেই সমস্ত চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যাও। আমরা ডেসক্রিপশনে সেই সমস্ত নম্বর, সেই সমস্ত লিঙ্কগুলো দিয়ে রাখছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সবসময় পড়াশোনার মধ্যে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত।
টাটা।